সার্জিও গোরের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ, ট্রাম্প প্রশাসনের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ সৃষ্টি হওয়াটাই, শেখ হাসিনা যে বলছেন তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন এবং খুব শিগগিরই তিনি যে আশা করছেন আওয়ামী লীগ এবং তার রাজনৈতিক পরিসরে ফিরে আসার একটা অবাধ পরিস্থিতি সৃষ্টি হবে, তার পেছনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের এবং ট্রাম্প প্রশাসনের আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রতি একটা পূর্ণ সমর্থনের একটা বড় ধরনের প্রভাব আছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তার বহুল আলোচিত আলোড়ন তোলা ঢাকা সফর শেষ করে আবারও তার কর্মস্থল দিল্লি পৌঁছেছেন। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে তিন দিনের একটা সরকারি সফর, রাষ্ট্রীয় সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তাটি এলেন ঢাকা শহরে, কিন্তু মাত্র 3টা এঙ্গেজমেন্ট ছাড়া কি নিয়ে তিনি এত ব্যস্ত ছিলেন যে বাংলাদেশ সরকার তার জন্য যেসব বৈঠক ভোজ এসবের ব্যবস্থা করেছিল তার কোনোটাতেই তিনি যোগ দিতে পারলেন না, সেটা বলা মুশকিল। মানে 3 দিনের সফরের প্রথম দিনেই তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন, সে বিষয়ে এক্স হ্যান্ডেলে একটা স্ট্যাটাস দিলেন, সংবাদ মাধ্যমকে সেটা জানানো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফেও। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস ব্রিফিংও করলো, কিন্তু সে রাতেই যে নৈশভোজের আয়োজন করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই মার্কিন অতিথির জন্য, তিনি সেই নৈশভোজে যোগ দিতে অস্বীকৃতি জানালেন। এরপর পরের দিন তিনি গেলেন রোহিঙ্গা শিবিরে, এক বেলার একটা রোহিঙ্গা শিবির পরিদর্শন, কয়েক ঘন্টার কক্সবাজার গেলেন, আবার ফিরে এলেন। কিন্তু সকালে কি করলেন, রাতে কি করলেন, কিছুই আনুষ্ঠানিকভাবে কোনো তরফে জানানো হলো না। এই মার্কিন প্রতিনিধির রোহিঙ্গা শিবির পরিদর্শনের একটা পোস্টও অ্যাম্বাসেডর গোর তার এক্স হ্যান্ডেল থেকে দিয়ে আমাদের জানালেন, অথচ রাতের মধ্যে এ খবর ছড়িয়ে পড়ল কূটনৈতিক সূত্রের বরাতে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে এবং ভারতের সংবাদ মাধ্যমে। ঢাকায় এসে মার্কিন এই দূত দেখা করেছেন কিনা ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে, এবং তাদের মধ্যে প্রায় 1.25 ঘন্টার একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অ্যাম্বাসেডর গোরের কাছে, মানে সার্জিও গোরের হাতে যে যথেষ্ট সময় ছিল, সেটা তার এই লম্বা সফর সূচিতে আসলে কোনো বৈঠকের খবর না পাওয়াতে আরো পরিষ্কারভাবে বোঝা যাওয়া শুরু হলো এবং নানা সূত্র থেকে এ তথ্য বেরিয়ে আসতে থাকলো যে 31শে জুলাই সফরের দ্বিতীয় দিনে, যেদিন তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শনে গেছেন, সেদিন সকাল বেলাটা সার্জিও গোরের খুব ব্যস্ত কেটেছে। রোহিঙ্গা শিবির থেকে ফেরার পরেও তিনি কিছু বৈঠক করেছেন এবং সেসব বৈঠকগুলো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে এলে তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন, এমন একটা কথা বাংলাদেশের সংবাদ বান্ধবে ছাপা হচ্ছিল, কারণ এমন দূতেরা এলে সাধারণত তারা তাই করেন। এমনকি মার্চে যখন বাংলাদেশে এলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এসেও কিন্তু রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন। এ দফায়ও সার্জিও গোর এমন বৈঠক করবেন এ খবর ছিল, অথচ সার্জিও গোর 3 দিনের সফর শেষে চলে গেলেন, কার কার সঙ্গে দেখা করলেন কিছুই জানা গেল না এবং আনুষ্ঠানিকভাবে জানা গেল না বটে, তবে নানা সূত্রে যেমন দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের বৈঠকটা, ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন এই দূতের বৈঠকটা ধামাচাপা দিতে পারা যায় নাই, ঠিক তেমনিভাবেই বেরিয়ে এসেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও সার্জিও গোর বৈঠক করেছেন। তিনি ওয়েস্টিন হোটেলে ছিলেন, সেই হোটেলেই। এখন কাদের সঙ্গে তার বৈঠক হলো? আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ হলো। আওয়ামী লীগের সঙ্গে সার্জিও গোরের যোগাযোগটা খুব পাকাপাকিভাবে 2026-এর শুরু থেকে হয়েছে। 2025-এর অক্টোবরে ট্রাম্প প্রশাসনের প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি যখন দিল্লি গিয়ে দায়িত্ব নিলেন,
তারপর থেকেই আওয়ামী লীগের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের একটা নতুন করে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে উঠতে থাকে। মানে বাইডেন প্রশাসন তো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পেছনে, এবং ডেমোক্র্যাটদের সাথে ডক্টর ইউনূসের যে দীর্ঘ সম্পর্ক, হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে তার যে বিপুল অঙ্কের ডোনেশন দান, এসব কারণে যে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে বিরক্ত এবং ক্ষুব্ধ ইউনূস সাহেবের ওপর, সেটা তো প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই আলোচিত হচ্ছিল। এরপর 2025-এর শুরুতে ক্ষমতা নেওয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসনের উদ্বেগ বাড়তে থাকে বাংলাদেশে ইসলাম পন্থার একটা চরম উদ্বেগজনক বিকাশ এবং তাদের ভাষায় খিলাফত প্রতিষ্ঠার আন্দোলনের চেষ্টা থেকে। এই অবস্থায় 2025-এর অক্টোবরে যখন বাংলাদেশ জুড়ে একটা প্রচণ্ড অনিশ্চিত পরিস্থিতি এবং সহিংসতা বিশৃঙ্খলায় একটা চরমভাবে বাংলাদেশ এক রকমের বিপর্যস্ত অবস্থায় আছে, তখন ভারতে এসে দায়িত্ব নিয়েছিলেন সার্জিও গোর এবং তারপর থেকেই আওয়ামী লীগের সঙ্গে তার যোগাযোগ গড়ে উঠতে থাকে। 2026-এর শুরু থেকে অনেক সূত্র, ভারত বাংলাদেশের অনেক সূত্র মতে শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে একটা সরাসরি যোগাযোগ সার্জিও গোর প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহচরের গড়ে ওঠে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহচর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে শেখ হাসিনা আওয়ামী লীগের এই সম্পর্ক গড়ে ওঠাকেও অনেকে শেখ হাসিনা যেসব গ্রিন সিগন্যালের ভিত্তিতে বা যেসব ইঙ্গিতের ভিত্তিতে মনে করছেন খুব শিগগিরই বাংলাদেশে তার এবং তার দলের সম্পূর্ণত অবাধে রাজনীতিতে ফিরে আসার একটা পরিসর তৈরি হবে, এবং অনেকেই মনে করেন সার্জিও গোরের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ, ট্রাম্প প্রশাসনের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ সৃষ্টি হওয়াটাই, শেখ হাসিনা যে বলছেন তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন এবং খুব শিগগিরই তিনি যে আশা করছেন আওয়ামী লীগ এবং তার রাজনৈতিক পরিসরে ফিরে আসার একটা অবাধ পরিস্থিতি সৃষ্টি হবে, তার পেছনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের এবং ট্রাম্প প্রশাসনের আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রতি একটা পূর্ণ সমর্থনের একটা বড় ধরনের প্রভাব আছে। ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যখন বাংলাদেশে দায়িত্ব নিতে এলেন ট্রাম্প প্রশাসনের নিযুক্ত প্রথম রাষ্ট্রদূত হিসেবে 2026-এর জানুয়ারিতে, তখন নির্বাচনের আগেই কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে খুব খোলাখুলিভাবে বলেছিলেন যে মার্কিন প্রশাসন সকল দলের সঙ্গেই যোগাযোগ রাখে এবং যে দল ক্ষমতায় আছে সে দলের সঙ্গেও যোগাযোগ রাখে, যে দল ক্ষমতায় নাই সে দলের সঙ্গেও যোগাযোগ রাখে। তবে সকল দল বলতে বোধহয় সকল দলের সঙ্গে সম্পর্ক রাখার কথা ভাবে না যুক্তরাষ্ট্র। তার একটা প্রমাণ হচ্ছে এনসিপির সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা ছিল মার্চে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় এসেছিলেন, কিন্তু পরের দিন সকালে বৈঠক হওয়ার কথা এনসিপির সঙ্গে, আগের দিন রাতে কোনো কারণ না দেখে মার্কিন দূতাবাস সেই বৈঠকটি কিন্তু বাতিল করে দিয়েছিল। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রেখেছে তার প্রমাণ হচ্ছে সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, শেখ হাসিনার অত্যন্ত বিশ্বাসভাজন হিসেবে, যিনি 2014 সালের নির্বাচনের পর ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রধান সভাপতি পদে নির্বাচন করেছিলেন এবং সভাপতি পদে বিজয়ী হয়েছিলেন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে ওই আন্তর্জাতিক পদে তিনি এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যে তখন রাশিয়া তাকে তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবেও কিন্তু ভূষিত করেছিল। এই সাবের হোসেন চৌধুরীকে কিন্তু ইউনূস সরকার 2024-এর অক্টোবরেই আটক করেছিল বটে, কিন্তু 6 তারিখ আটকে 8ই অক্টোবরে, মানে দুদিনেরও কম সময়ের মধ্যে 9টি মামলায় জামিন দিয়ে ওই যে সাবের হোসেন চৌধুরীকে ছাড়তে হয়েছে, এরপর আর কেউ সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতারের কথা মুখেও আনতে পারেনি। সেই সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন 2025 সালের 11ই মে গিয়ে তার বাসভবনে সাক্ষাৎ করে এসেছিলেন। কাজে মার্কিন যুক্তরাষ্ট্র যে, মানে ট্রাম্প প্রশাসন যে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে, যোগাযোগ রাখে, সে বিষয়ে মার্কিন দূতাবাস বা মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই কিন্তু রাগঢাক করেনি। এই সাবের হোসেন চৌধুরীর সঙ্গে আপনাদের মনে থাকবে
2025-এর অক্টোবরে গিয়ে দেখা করেছিলেন 3 নর্ডিক রাষ্ট্রদূত, এবং 3 নর্ডিক রাষ্ট্রদূত মানে নরওয়ের রাষ্ট্রদূত, সুইডেনের রাষ্ট্রদূত এবং ডেনমার্কের রাষ্ট্রদূত রীতিমতো নিজেদের গাড়ির পতাকা নামিয়ে এক গাড়িতে চড়ে এবং দূতাবাসের বইয়ে কোনো রকম কোনো স্বাক্ষর না রেখে বা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন এ খবরটা কোনো রকমভাবে দলিলবদ্ধ না করে এক গাড়িতে চেপে সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাড়িতে গিয়ে কয়েক ঘন্টা ব্যাপী বৈঠক করে এসেছিলেন। এবং এরপর এ খবর ছড়িয়ে পড়েছিল যে নিশ্চিতভাবেই পরবর্তী নির্বাচনে মানে 2025-এর অক্টোবরে গিয়ে এই নর্ডিক রাষ্ট্রদূতেরা আসলে পশ্চিমা দেশগুলোর প্রতিনিধি হিসেবে এ আলাপই করতে গিয়েছিলেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগীদের একটা প্রতিনিধিত্ব করে যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনে ফিরিয়ে আনার উপায়টা কি। এই অবস্থায় এই যে পল কাপুর মার্চে এসে আর এনসিপির সঙ্গে সাক্ষাৎ করলেন না, বা এ দফায় সার্জিও গোর এসে বিএনপি জামাত কারো সঙ্গে সাক্ষাৎ করলেন না, বরং এ খবর ছড়িয়ে পড়েছে যে তিনি ওয়েস্টিনে আওয়ামী লীগ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তিনি ওয়েস্টিনে জাতীয় পার্টির নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার কারণ যুক্তরাষ্ট্র বুঝে গেছে এখন একমাত্র চাপ প্রয়োগ এবং এক রকমের প্রেক্ষাপটে পরিবর্তন এনেই সম্ভবত বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা উচিত। ট্রাম্প প্রশাসনের যেটা সংস্কৃতি, তারা এক রকমের তাদের বার্তাটা একেবারে মুখের উপর দিয়ে দেবে, সেটার জন্যই সম্ভবত বিএনপি জামাতের কোনো রাজনৈতিক প্রতিনিধি দলের সঙ্গে দেখা করলেন না। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিনেও বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম লিখল বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হবে, কিন্তু বাংলাদেশের অর্থমন্ত্রীকেও তিনি দেখা দিলেন না, অথচ তিনি একের পর এক গোপন বৈঠক তার হোটেলে বসে করে যেতে থাকলেন। ঢাকায় বসে আওয়ামী লীগকে সংগঠিত করতে পারেন কে, এ বিষয়ে বারবার যার নাম আসে সেই সাবেক মন্ত্রী এমপির সঙ্গে দেখা হয়েছে সার্জিও গোরের, এবং সার্জিও গোরের দেখা হয়েছে জাতীয় পার্টির প্রধান নেতার সঙ্গে, সে খবরটাও বিভিন্ন সূত্র থেকে বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে। তবে বৈঠক হোক না হোক, সেই ওয়েস্টিনে গিয়ে বৈঠক হোক না হোক, সার্জিও গোর একের পর এক বৈঠক সরকারের সঙ্গে বাতিল করে আর তার নিজের মতো নানা ব্যক্তিদের সঙ্গে বৈঠক সাজিয়ে সরকারকে একটা কঠিন বার্তাই দিয়ে